উন্মত্ত বর্ষার বিষণ্ণ এক দিবস। বৃষ্টি হচ্ছে বলেই হয়তো মার্কেটের লোক সমাগম খুব একটা নেই। তাছাড়া এমন সময় কিছু মানুষের আনাগোনা সবসময় দেখা যায়। বিপুল একটা ট্রলি থেকে বিভিন্ন সামগ্রী সেলফে গুছাচ্ছে। হাতে ব্যান্ডেজ করার পর কেটে গেছে একদিন। রমণী মেয়েটা ঘন ঘন বিপুলের খোঁজ খবর নেওয়া শুরু করেছে। যদিও ব্যাপারটা বিরক্তিকর, তবুও বিপুল কিছু বলে না। কারণ একটাই, তার মা বনলতা। মা নবনীকে খুব পছন্দ করেন। ছেলেটা নিজের কাজে ব্যস্ত। সহসা একটা রিনরিনে কণ্ঠস্বর ভেসে আসে, বিপুল ভাই। বিপুল কাজ থামিয়ে পেছনে তাকায়। মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে নবনী। পরিচ্ছন্ন আঁখিদয় একটা নির্মল ব্যাপার রয়েছে তার। পরনে দামি পোশাক। পোশাকের নিচের অংশ খানিকটা বৃষ্টির ছিটায় ভিজে গেছে। বিপুল সৌজন্যমূলক হাসি এনে জিজ্ঞেস করল, তুমি এখানে? হুম, একটা জরুরি কথা ছিল, তাই চলে এলাম। মেয়েটার কথা বলায় নিজস্ব ভঙ্গি উপস্থিত। বিপুল উল্টো দিকে ঘুরে আবারও নিজের কাজে মন দেয়। একটু ব্যস্ততা এনে বলে, কিন্তু এখন তো আমি ব্যস্ত, তোমার সঙ্গে কথা বলতে পারবো না। মেয়েটা মৃদু হাসল, বলল, নো প্রবলেম, আমি এইমাত্র ম্যানেজারের সঙ্গে কথা বললাম, উনি কিছু মনে করবেন না। ছেলেটা কোনো প্রতিক্রিয়া দিল না। নবনী দাঁড়িয়ে থাকে। বিপুল 1 মিনিট পর বাহিরের দিকে হাঁটা ধরল। নবনীর দিকে না তাকিয়েই বলল, এসো। নবনী ছেলের পেছনে পেছনে এলো। তারপর তাকে গাড়িতে উঠতে বলল। বিপুল সামনের সিটে উঠে বসে। বুঝতে পারে আজ গাড়ির ড্রাইভার নবনী নিজেই। মেয়েটা গাড়ি ছাড়ে। একটু পর গুনগুন করে গান ধরে। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটাগুলো গাড়ির গ্লাসে আছড়ে পড়ছে। গ্রাম হোক বা শহর, বৃষ্টির মধ্যে প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্য প্রকাশ পায়। বিপুল কখনো প্রকৃতির সৌন্দর্য উপভোগে সময় পায় না, অথবা বলা চলে বিষয়গুলো সে নিজ থেকেই এড়িয়ে যায়। এক প্রকার অভ্যাস হয়ে গেছে। খানিকক্ষণ পর বিপুল অস্বস্তি অনুভব করে। গাড়িতে তার ভালো লাগছে না। আগে কখনো চড়েনি বা মাথা ঘোরাচ্ছে এমন না। ছেলেটা খেয়াল করে দেখেছে অতিরিক্ত দামি জিনিসগুলোতে তার অ্যালার্জিজনিত সমস্যা হয়। তাই সে নিজে থেকেই বলল, হয়তো কিছু জরুরি কথা আছে, তাড়াতাড়ি শেষ করো। নবনী ড্রাইভ করতে করতে বলল, আমি জানি বিপুল ভাই, আপনি সময় নষ্ট করতে পছন্দ করেন না, তবুও যে আপনাকে আজ ঘন্টাখানেক সময় নষ্ট করতেই হবে। বিপুল জবাব দেয় না। নবনী বলে, আপনার সঙ্গে বাবা দেখা করতে চাচ্ছেন। আমি কিছুদিনের সময় চেয়েছি। আপনার হাতটা আর একটু ঠিক হলেই আপনার সঙ্গে তার দেখা করাবো। একবার সামনে এবং একবার বিপুলের দিকে তাকিয়ে নবনী কথাগুলো বলল। ছেলেটা দেখতে আহামরি দৃষ্টিনন্দন নয়, তবুও নবনী তাকে দেখছে, বারবার দেখছে। খানিকক্ষণ পর মেয়েটা আগ্রহী কণ্ঠে বলল, আচ্ছা বিপুল ভাই, একটা কথা বলুন তো, সত্যি কি মানুষের চোখে ভালোবাসা দেখা যায়? না, ভাবলেশহীন গলায় বলল বিপুল। কেন? আমি একজনকে জিজ্ঞাসা করলাম, কেউ আমাকে ভালোবেসে কি না তা আমি কিভাবে বুঝবো? সে বলল, চোখের দিকে তাকিয়ে। তোমাকে বুঝতে হবে মেয়ে, ভালোবাসার জন্ম, বৃদ্ধি এবং বাস মানুষের হৃদয়ে। এমনকি ভালোবাসার মৃত্যু হৃদয়ের অন্ধকারেই হয়। যার সম্পূর্ণ বাস হৃদয়ে, তাকে তুমি চোখ দিয়ে কিভাবে দেখবে? চোখে যা দেখা যায় তা কেবলমাত্র আকাঙ্ক্ষা, ভালোবাসা নয়। নবনী মুগ্ধ হলো। এই ছেলেটার চালচলন, কথাবার্তায় সে শুরু থেকেই দেওয়ানা। তারপর এই ক্ষুদ্র ক্ষুদ্র সাক্ষাৎ এবং টুকটাক আলাপ যেন মুগ্ধতা আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। এমন একজনের সাথে এক জীবন নয়, শত শত জীবন অনায়াসে পাড়ি দেওয়া সম্ভব। মেয়েটা গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মোহ কণ্ঠে বলল, আপনাকে আমার কি মনে হয় জানেন? বিপুল নবনীর দিকে তাকায়। চোখে হয়তো সুপ্ত আগ্রহ ছিল, তবে মেয়েটা ধরতে পারল না। নিজে নিজেই বলতে লাগলো, আপনাকে দেখে মনে হয় আপনার মধ্যে একটা আধ্যাত্মিক ব্যাপার আছে। জানেন, ইচ্ছে করে সারাক্ষণ শুধু আপনার দিকেই তাকিয়ে থাকি, আপনার কথা শুনি। আপনার এলোমেলো চুলগুলো সবচেয়ে বেশি আকর্ষণ করে আমায়। তারপর আপনার ঠোঁট দুটো। আপনার যেমন সিগারেটের প্রতি ঝোঁক, তেমনি আপনার প্রতি আমার ঝোঁক। সামনের দিকে এক নজর তাকিয়ে মেয়েটা ঘোর লাগানো কণ্ঠে আবারও বলতে লাগলো, আপনি একজন সুদক্ষ খুনি বিপুল ভাই। হাতে অস্ত্র ছাড়াই আপনি শত শত নবনীকে খুন করার দক্ষতা নিয়ে এসেছেন। শেষের দিকে মেয়ের সুর উত্তেজনায় কেঁপে উঠল কিছুটা। বিপুল বাহিরের দিকে তাকিয়ে গন্তব্য সম্পর্কে ধারণা করার চেষ্টা করে। খুব বেগ পেতে হয় না অবশ্য। নবনী তাকে হাসপাতালে নিয়ে এসেছে। গাড়ি থামিয়ে মেয়েটা স্বাভাবিক নমনীয় কণ্ঠে বলে, আজ ড্রেসিং করতে হবে, তারপর নতুন ব্যান্ডেজ বাঁধতে হবে, তাই নিয়ে এলাম। বিপুল ফোঁস শব্দে একটা নিঃশ্বাস ফেলে গাড়ি থেকে নামে। নবনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, দেখতে শুনতে ভালোই, বেশ বিচক্ষণও মনে হয়। তবুও ঈষৎ পাগলামি রয়েছে তার মধ্যে। হয়তো এটা মেয়েদের একটি বৈশিষ্ট্য,
শখের বস্তু বা ব্যক্তির জন্য মেয়েরা সব বয়সের পাগলামি করতে পারে, হোক 18 বা 80। কীর্তি খাটের উপর ঠেস দিয়ে বসে আছে, মুখে বিষাদের ছায়া। মুঠোফোন থেকে ভেসে আসছে রবি সাহেবের রচনা করা সেই গান, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়াতরি এই ঘাটে গো। আজ কীর্তির মন খারাপের কারণ বিপুল নয়। ঘণ্টাখানেক আগে বাড়ি থেকে তার মা ফোন করেছিল। তিনি বলেছেন কীর্তির বাবা নাকি ওনার বন্ধুর ছেলের সঙ্গে কীর্তির বিয়ে ঠিক করেছেন। পরীক্ষা শেষ হলেই তাকে বিয়ে করিয়ে দেবেন। কথাটা শুনে যেন মেয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। কীর্তির বাবা মোহাম্মদ আনিসুজ্জামান সাহেব একজন উগ্র স্বভাবের রাজনীতিবিদ। তার মা রাহেলা বেগমের অতিরিক্ত পতিভক্তিও কীর্তির পছন্দ নয়। কীর্তির বড় ভাই কামালও বাবার প্রশ্রয়ে রাজনীতিতে ঢুকেছে। তাকেও মেয়েটা পছন্দ করে না। ফলাফল, বছরের পর বছর সে পরিবার থেকে দূরে। শুধুমাত্র দুটো ঈদে আবাসিক হোস্টেলগুলো বন্ধ থাকে বলে এক প্রকার বাধ্য হয়ে সে বাড়িতে পা রাখে। আশা তৃষা টেবিলে বসে নোটস কপি করছে। শিউলির ক্ষুধা পেয়েছে খুব, সে ক্যান্টিনে গেছে খাওয়ার জন্য। তৃষা বেশ খানিকক্ষণ ধরে কীর্তিকে দেখছে। অবশেষে দেখা থামিয়ে বলেই ফেলল সে, কি হয়েছে কীর্তি, বাড়িতে সবাই ঠিক আছে তো? মেয়ের ঘোর কাটে, অগোছালো দৃষ্টি নিক্ষেপ করে দরজার দিকে। হাঁটু ভাঁজ করে বসে। তৃষা আবারও ডাক দেয়, কীর্তি। মেয়েটা বিষণ্ণ চোখে তাদের দিকে তাকায়। চোখ দুটোতে বর্ষার মেঘ জমা হয়েছে, যেন এখনই ঝরঝর করে বৃষ্টি নামবে। ঘন ঘন আঁখি পল্লব ঝাপটে মেয়েটা বলল, বাবা আমার বিয়ে ঠিক করেছে। আশা তৃষা দুজনেই চমকে উঠল। কি? আমি বিপুল ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। কীর্তি কথাটা শেষ করেই অঝরে কাঁদতে লাগলো। ভাঁজ করা হাঁটুতে মুখ গুজে ডুকরে কাঁদে সে। বান্ধবীকে কাঁদতে দেখে স্থির থাকতে পারল না আশা তৃষা। দুজনে এগিয়ে আসে। কীর্তির সামনে বসে তাকে সান্ত্বনা দেয়, কিন্তু তারা দুজনেও তো এটা ভালো করেই জানে কীর্তির বাবা বিয়ে ঠিক করেছে মানে এই বিয়ে হবেই। মেয়েটাকে বাইরে থেকে দেখে শক্ত মনে হলেও ভিতর থেকে খুবই নরম। যে কোনো সময় একটা ভুল সিদ্ধান্ত নিতে পারে। অদ্ভুত এক ভয়ে দুজনেরই মেরুদণ্ড শীতল হয়ে এলো, যেন নতুন এক সর্বনাশের সূচনা। কয়েক মিনিট পর শিউলি আসে। কীর্তিকে কাঁদতে দেখে মেয়েটা ঘাবড়ে যায়। আশা আর তৃষা সবটা বলার পর তিন বান্ধবী মিলে আলোচনা শুরু করে। এভাবে হাতের উপর হাত রেখে বসে থাকলে কিছুই হবে না। ভালো মন্দ যাই হোক, একটা সিদ্ধান্ত অন্তত নিতে হবে। আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হলো কীর্তি বিপুলের কাছে গিয়ে বলবে যে তার বাবা তাকে বিয়ে দিতে চান, আর কীর্তি বিপুলকে ভালোবাসে এবং তাকেই চায়। এতে বিপুলের মধ্যে হয়তো খুব একটা ভাবাবেগ আসবে না। আশা তৃষা শিউলি সবাই তখন ছেলেটার সঙ্গে কথা বলবে। আগামীকাল সহজ পরীক্ষা, নোটস কপি করতে পারলেই হবে, তাই চাপ নেই খুব একটা। কীর্তি সিদ্ধান্ত নিল আজই সে বিপুলের সঙ্গে কথা বলবে। বনানীর অভিজাত এলাকায় বিশাল বিলাসবহুল বাড়ি। গেটে দারোয়ান তটস্থ ভঙ্গিতে দাঁড়িয়ে। 3 তলা বিশিষ্ট দালান পুরোটাই আভিজাত্যপূর্ণ। জনাব আকরাম হোসেন একজন সফল ব্যবসায়ী। 50 ভদ্রলোকের চুল দাড়ি এখনও কাঁচা। তার স্ত্রী রিমা খাতুন যথেষ্ট ধৈর্যশীলা এবং শান্ত মেজাজের গৃহিণী। আকরাম হোসেনের মধ্যে সবসময় বড়লোকি রেশ থাকলেও রিমা খাতুন একেবারে নির্লিপ্ত। তিনি সাধারণ থাকতে পছন্দ করেন। তাদের 2 মেয়ে। বড় মেয়েটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, নাম নবনী। ছোট মেয়েটি এবার ইন্টার 2nd ইয়ারে, ছোট মেয়ের নাম অবনী। নবনী ক্লাস শেষ করে ফিরেছে মাত্র। পরনে সালোয়ার কামিজ, খোলা চুল, চেহারায় ক্লান্তির ছাপ। দরজা খুলে নিজের ঘরে ঢুকতেই নজর আটকায় সামনের দেয়ালে। রংতুলিতে আঁকা হাসি মুখের অবিন্যস্ত এক যুবকের ছবি ঝুলছে সেখানে। পরনে নীল রঙের শার্ট, কালো প্যান্ট। সাধারণ গোছের ছেলেটি সিগারেট হাতে উদাসীন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। নবনী কয়েক মুহূর্ত ছবিটির দিকে তাকিয়ে থেকে ঘরে ঢুকলো। ফোনটা নিয়ে চিত হয়ে শুয়ে পড়ল নরম বিছানায়। মেয়ের হৃদয়ে এলোমেলো উন্মাদনা, চোখে বিপুল ভাইয়ের নেশা। আবেশে আচ্ছন্ন আখিদ্বয়ে এক মুহূর্ত কার্নিশের দিকে তাকিয়ে থেকে আওড়ায়, আর মাত্র কয়েকটা দিন বিপুল ভাই, আমি জানি আপনি রাজি হবেন। আপনি শুধু দেখবেন বিপুল ভাই, আমি কখনোই আপনাকে কষ্ট দিব না। আপনার জীবনের প্রতিটি অভিযোগ নিজে হাতে মুছে দেব। আনমনে হেসে উঠল নবনী। বিপুলের প্রসঙ্গে মেয়েটা ইদানিং অকারণেই হাসে। নবনী চট করে উল্টো হয়ে শুল। ওড়নার এক প্রান্ত ঘাড়ের উপর থেকে নেমে গেছে। দীঘল কেশগুচ্ছ এক পাশে ছড়ানো। খাটের উপর ফোন রেখে আঙুলের সাহায্যে বিপুল ভাইয়ের নম্বরে কল করল। বরাবরের মতোই ছেলেটা রিসিভ করল না। নবনী কি যেন মনে করে আর একবার কল করল, কিন্তু ফলাফল অভিন্ন। তবুও ঠোঁটের কোণে ফিকে হাসির ঝিলিক দেখা যায় নবনীর। কেন কে জানে।
সহসা অবনী দরজায় নক করে। দরজা খোলাই ছিল। ওকে দিয়ে জিজ্ঞেস করে সে, আপু আছিস? অবনীর মুখে ফিচেল হাসি। মেয়েটা সবসময় প্রফুল্ল চিত্তে থাকে। পৃথিবীতে অদ্ভুত কিছু মানুষ আছে যারা দুঃখের দহনে ঝলসে গেলেও মুখের হাসি ছাড়তে পারে না। অবনী সেই ধাঁচের একজন মানুষ। নবনী উঠে বসল, মৃদু কণ্ঠে বলল, ওহ তুই, ভেতরে আয়। অবনী খিলখিলিয়ে ভিতরে এলো। বড় বোনের কোল বরাবর শটান ভঙ্গিতে শুয়ে পড়ল। তারপর বলল, এমন গোমরা মুখে আছিস কেন? মন খারাপ নাকি? নবনী ম্লান হেসে বলল, কই না তো। অবনী উঠে বসে, মুখের দুইগুণ বিরক্তি ভাব ছেড়ে বলল, আরে ইয়ার, তোর বিয়ে হচ্ছে। বিশ্বাস কর, আমার বিয়ে হলে আমি অন্তত 1 মাস আগে থেকে এনজয় করা শুরু করতাম। আর এদিকে তুই। নবনী নিজের পক্ষে বলার চেষ্টা করে, তেমন কিছু না, আসলে তুই। মেয়ে কথা শেষ করতে পারে না, তার আগেই অবনী বলে, হয়েছে, এবার চল আমার সাথে, পার্লারে যাব। অবনী প্লিজ, আজ নয়। কেন, কিছু কি হয়েছে? বিপুল ভাইয়ের সঙ্গে দেখা হয়নি? নবনী চুপ থাকে। ছোট মেয়েটাও হয়তো বড় আপুর অনুভূতি বুঝে ফেলল। বড় বোনের শেওরের কাছে গুটিসুটি মেরে বসে আদরি গলায় জিজ্ঞেস করে অবনী, আপু তুই বিপুল ভাইকে খুব ভালোবাসিস তাই না? ছোট্ট অবনী কি বুঝবে সে? বিপুল নামের সঙ্গে নবনীর হৃদয়ের অনুভূতিরা শীতকার দিয়ে ওঠে। তাই তো বাবার তীব্র অমতের বিরুদ্ধে গিয়ে নবনীর এই সিদ্ধান্ত। তবুও এক প্রকার বিমনা ভঙ্গিতে আওড়ালো, খুব, হয়তো আরও বেশি। ওর ঝলসানো ঠোঁট দুটো আমাকে ঝলসে দিয়েছে রে। আকরাম হোসেন একজন সুনামধন্য ব্যবসায়ী ব্যক্তি, টাকা পয়সার দিক থেকেও এগিয়ে। আর তিনি বিপুলের মতো একটা বেখেয়ালি অপ্রতিষ্ঠিত ছেলেকে কখনোই বড় মেয়ের স্বামীরূপে মেনে নিতেন না। নবনীর জেদ আর রাগের তোপে তিনি এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের কোম্পানিতে বিপুলের জন্য চাকরির ব্যবস্থা করেছেন। বিপুল এখনও এই বিয়েতে রাজি নয়। তবে বনলতার মন পুরোপুরি নবনীর উপর স্থির। তিনি 2 দিনের সময় চেয়েছেন। এর মধ্যেই তিনি বিপুলকে রাজি করে ফেললেন। নবনী নিজেও জানে বিপুল নিশ্চয়ই রাজি হবে, না হওয়ার কোনো কারণই নেই। সকালের দিকে বৃষ্টি হয়েছে। এখন পরিষ্কার ঝকঝকে আকাশ দেখা যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনা নেই। পথঘাট কাদায় আচ্ছন্ন। ছোট ছোট গর্তগুলো থই থই করছে বৃষ্টির জমা পানিতে। ইট সিমেন্টের দেয়ালে একটা অন্যরকম ফিকে ভাব এসেছে। আকাশে সূর্যের তেজ নেই। একটু পরপর তেপায়া রিকশাগুলো যাত্রী নিয়ে ছুটছে। বিপুল সিগারেট হাতে দাঁড়িয়ে, দৃষ্টি সামনের রাস্তায়। দুরন্ত এক রিকশায় নজর যেতেই তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে ঝলসানো ঠোঁটের কোণে। বিষয়টা মজার। পৃথিবীতে এমন মানুষও মাঝে মধ্যে দেখা যায় যারা রিকশায় উঠে পায়ের ওপর পা দিয়ে বসে। ছেলের চুল দাড়ি বেড়েছে খানিকটা। অনেক দিন হলো সেলুনে যাওয়া হয় না। অবয়বে পুরুষালী ভাবটা যেন আরও প্রগাঢ় হয়েছে। হাতে নতুন ব্যান্ডেজ, ঘা এখনও শুকায়নি। হয়তো এই সপ্তাহটা পুরোটাই লাগবে। একটু পর বিপুল বুঝতে পারল কীর্তি আসছে। এতে নতুনত্বের কিছু নেই, সে প্রতিদিনই আসে। তবে গতকাল থেকে মেয়েটাকে অদ্ভুত লাগছে, যেন ভিতরে ভিতরে জ্বলে যাচ্ছে, তবুও বলতে পারছে না। মেয়েটা এসে আজ আর পাশে দাঁড়ালো না, সরাসরি সামনে দাঁড়িয়ে চোখে চোখ রাখে। তাৎক্ষণিক যেন বিপুলের বুকের ভিতর ধস নামল। ছেলে ধূপদুরস্ত আবিষ্কার করল আষাঢ়ে আচ্ছন্ন একজোড়া নয়ন, রাতে ছলছল করছে অশ্রু। তার গভীরতা যেন বিপুলের মস্তিষ্ক ফাঁকা করে দিচ্ছে। এভাবে তাকিয়ে থাকা সম্ভব নয়। তড়িৎ গতিতে ছেলে চোখ ঘুরিয়ে নেয়। কীর্তি ঘুরে আবারও বিপুলের সামনে দাঁড়ায়, চোখে চোখ রাখে। মেয়ের চোখে তীব্র আকাঙ্ক্ষা বিপুলকে নিকোটিনের মতোই জ্বালিয়ে দিচ্ছে। কেন জানি চঞ্চল লাগছে খুব। ছেলে আবারও নজর ঘুরিয়ে নেয়। কীর্তি দমে না। ঘুরে বিপুলের সামনে যেতেই শীতল কণ্ঠে বিরক্ত প্রকাশ করল বিপুল, কি শুরু করলে বলো তো? আমাকে জ্বালাতে এসেছো নাকি? কান্নাকাটি করে কীর্তির মেজাজ আগে থেকেই খারাপ। এখন বিপুল তাকে অবহেলা করছে। মেয়ে ক্ষেপে ওঠে। 18 হৃদয় উত্তেজিত হয়। কি করছি বুঝছেন না, নাকি বুঝতে চাইছেন না? কি সমস্যা আপনার? বিপুল কিঞ্চিত হতবিহুল হয়। মেয়ের এমন রূপ সে আগে কখনো দেখেনি। তবুও স্বাভাবিকতা বজায় রেখে বলল, বুঝলে নিশ্চয়ই প্রশ্ন করতাম না। আমি সত্যিই বুঝছি না তুমি কি করতে চাইছ। কীর্তির চোখ ভিজে এসেছে ততক্ষণে। নির্মাষ্ট কামড়ে কান্না থামায় সে। তারপর ভাঙা কণ্ঠে বলে, আমি 6 মাস ধরে আপনার পেছনে ঘুরছি, আপনি জানেন না? 4 মাস ধরে আমার প্রতিটা দিনের সমাপ্তি হয়েছে আপনার নামে, আপনি জানেন না? নাকি আমি আপনাকে ভালোবাসি, আপনাকে চাই, সেটা আপনি জানেন না? বিপুল জবাব দেয় না। কীর্তি ছেলের সামনে আসে। ঠোঁট ভেঙে কান্না আসে তার। চাপা কান্নার তোপে কথা আটকে যায় গলায়। ভার হয়ে আসে বুকের পাটাতন। নিঃশ্বাস যেন জমে যাচ্ছে। তবুও বলে,
বাবা আমার বিয়ে ঠিক করেছে। কালকে থেকে আপনাকে বলার চেষ্টা করছি। বিশ্বাস করুন, আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আমি মরে যাব। বিপুল হাতের সিগারেট ফেলে দেয়। জায়গাটা রাস্তার পাশ, অথচ মেয়েটা কেঁদে কেটে অবস্থা কাহিল। কিন্তু তার কিছু করার নেই। এত প্রেম, এত ভালোবাসা, আকাঙ্ক্ষা, এগুলো বিপুলের জন্যও হতে পারে না। সেই নির্বিকার ভঙ্গিতে বলল, জীবনে কারো উপস্থিতি বা অনুপস্থিতি কারো জীবন মরণের কারণ হয় না। দেখো মেয়ে, বাঁচতে হলে, চলতে গেলে, জীবনকে উপভোগ করতে হলে পারিপার্শ্বিক চাহিদাগুলো পূরণ করা জরুরি। আমি তোমার সেই চাহিদা পূরণ করতে পারবো না। তাই আমার মতো বেখেয়ালি উদ্দেশ্যহীন বিপুল তোমার উপযুক্ত নয়। কীর্তি যেন স্তব্ধ হয়ে গেল। সব কিছু কেমন জানি লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। কোথাও যেন ঢল নেমেছে। দু চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু ঝরছে তার। তবুও ঠোঁট কামড়ে মেয়েটা উচ্চারণ করল, আমার চাহিদাগুলো খুবই ছোট। বিশাল আলিশান বাড়ি, আলমারি ভর্তি গহনা চাই না আমার। শুধু একটা কুঁড়ে ঘর, সামনে দুটো ফুলের গাছ, আর আপনি হলেই হবে। অভাবীর ঘরে অতিথি আর বিপুলের জীবনে প্রেমিকা, অনেকটা উপহাসের মতো। বিপুলের প্রেম করা বারণ। তুমি মেয়ে ফিরে যাও। কি নিষ্প্রভ কণ্ঠ তার। বেশ উত্তেজিত হলো কীর্তি। কেন কেন এমন করছেন আমার সাথে? ছেলেটা এবার দম বন্ধ করে বলল, কেনর উত্তর তো বিপুলের জানা, তবে পাগলামের কি জবাব দিই বলো তো? অবিশ্বাস্য। বিপুলের মুখে উপহাস। তার মানে কীর্তি পাগল। বিপুল কীর্তিকে পাগল মনে করে। মেয়ে অবর্ণনীয় চাহনি নিয়ে কয়েক ধাপ পিছিয়ে গেল। ভেতরে ভেতরে হাউমাউ করে কেঁদে উঠল। চোখ ফেটে বেরিয়ে এলো জল। চিৎকার করে উঠল সে, আমাকে এভাবে শেষ করতে পারেন না আপনি। আমার বুকের ভেতর খুব যন্ত্রণা হচ্ছে। আমাকে বাঁচান। দূর থেকে দুজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল পুরো ঘটনা। কীর্তি উল্টো পথে চোখ মুছতে মুছতে দৌড় দেয়। একটা জুতো খুলে পড়ে যায় রাস্তায়। অভিমানী মেয়েটা তোয়াক্কা করে না। বিপুল ভাবাবেগহীন ঠায় দাঁড়িয়ে থাকে। আকাশের দিকে তাকিয়ে নির্নিমেষ বলে ওঠে, ভেবেছিলাম এই চোখ দুটো পাথরের হয়ে গেছে, কিন্তু তুমি আমার ভুল ভেঙে দিয়েছ মেয়ে। সর্বহারা বিপুলকে আবারও সর্বহারা করতে কেন উঠে পড়ে লেগেছ? আমার কি মন নেই? আমারও তো কান্না পায় না কি? সে আর দাঁড়ায় না। মুহূর্তে সবকিছু কেমন জানি বিষাক্ত হয়ে উঠেছে। হনহন করে সুপারমার্কেটের ভেতরে ঢুকে গেল বিপুল। মার্কেটের গেটে দাঁড়ানো বিপুলের সহকারী অনুপম আর রিদান পুরো ঘটনা দেখল। কীর্তি মেয়েটা তাদের কাছ থেকেই বিপুলের ব্যাপারে খোঁজ নিয়েছিল। তারাও নির্বাক। রাতের ঘন আঁধারিয়া ভেঙে উদ্দেশ্যহীন হেঁটে যাচ্ছে বিপুল। ঘড়িতে তখন 11টা। ব্যস্ত শহরের ব্যস্ততা এখনও ফুরোয়নি। যান্ত্রিক যানবাহনের গর্জন তীব্রতর হচ্ছে। খানিকক্ষণ পরপর ছুটে চলা গাড়ির হেডলাইটের আলোয় দেখা যাচ্ছে ছেলের পিঠ। পথের ধুলোবালিতে মলিন পোশাক, হাতে ব্যান্ডেজ, এক হাত পকেটে গোজা। বুকের ভেতরে ঘুমন্ত অভিযোগেরা আবারও বিদ্রোহ ঘোষণা করেছে। কোথাও একটা অন্তর্দহন শুরু হয়েছে। অবিরাম তাদের সংঘাতে উৎপন্ন স্ফুলিঙ্গ যেন ঝলসে দিচ্ছে চোখ প্রকোষ্ঠ। রক্ত বিষবাষ্প হয়ে বেরিয়ে আসতে চাইছে। বড্ড অশান্তি নেমেছে হৃদয়ে। ডান পাশের দোকানগুলো বন্ধ। অভিজাত এলাকার এই এক সমস্যা। রাত 11টার পর সব দোকান বন্ধ করতে হবে। আরও কিছু পথ পাড়ি দিতেই ফুটপাতে কয়েকটা দোকান দেখতে পায় বিপুল। কম দামে 2 প্যাকেট সিগারেট কিনে নিয়ে আবারও হাঁটা ধরল সে। সোডিয়ামের টিনটিনে আলোয় কিছুটা চঞ্চল, কিছুটা ক্ষীণ, কিছুটা গন্তব্যহীন। বিপুলের এই পথ চলা যেন কখনোই শেষ হবে না। পৃথিবীর সভ্যতা, সংস্কৃতি, আয়ু ফুরিয়ে যাবে, তবুও বিপুল এভাবেই হেঁটে যাবে মহা অনন্তের পথে। রাত 2:30টার দিকে দরজা খুলে বনলতা বিধ্বস্ত ছেলেকে পান। পানির ঝাপটায় সিক্ত টকটকে লাল দুটো অক্ষি। মরুভূমির দগ্ধতায় শুকিয়ে যাওয়া অনন। শটান ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বিপুল। বনলতার হৃদয় ধক শব্দে কেঁপে ওঠে। বিপুল নিস্তব্ধ পায়ে ঘরে ঢোকে। নিষ্প্রভ গলায় বলে, কিছু খেতে দাও। হাজার হাজার বছরের অতৃপ্ত একটি প্রাণ যেন মায়ের কানের কাছে হাহাকার করে উঠল। বিপুল নিজের ঘরে ঢুকতেই বনলতা আঁচল দিয়ে চোখ মুছলেন। যেন আহত হৃদয়ে চিৎকার করে উঠল তার আত্মা। ছেলেটার এই যন্ত্রণা, এই কষ্টের শেষ কোথায়? মা হয়ে এত অসহায় কেন আমি? ও খোদা, আমার ছেলেটাকে একটু শান্তি দাও। বিপুল খেতে বসার আগে একবার খাটের উপর তাকায়। তার ছোট বোনটা বেঘরে ঘুমাচ্ছে। কয়েক সেকেন্ড বিথির দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে বিপুল। আচমকা বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হতে চাইল, কিন্তু বিপুল তা বুকের ভেতরেই কবর দিয়ে খেতে বসল। বনলতা খেতে খেতে বললেন, বিপুল, একটা কথা বলি, রাগ করিস না। ছেলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে না। বনলতার কণ্ঠ ভেঙে আসে। কান্না চেপে বলেন তিনি, তুই নবনীকে বিয়ে কর। দেখ,
ওর বাপ তোকে ভালো চাকরি দিবে, 35,000 টাকা বেতন। আমি বলছি তো তোরা সুখী হবি। বিপুল মাথা নিচু করে খাওয়া শেষ করল। বনলতা আরও 2-4টে কথা বললেন। ছেলেটা শুনল কি না বোঝা গেল না। সম্পূর্ণ খাবার শেষ করতে পারল না বিপুল। হাত ধুয়ে উঠতে উঠতে ক্ষীণস্বরে জিজ্ঞেস করল সে, তুমি কি চাও? বনলতা বিস্মিত হলেন, সাথে খুশিও। অদ্ভুত এক আনন্দের ঝিলিক দেখা গেল তার মুখাবয়বে। তিনি আপ্লবিত স্বরে বললেন, তুই শুধু নবনীকে বিয়ে কর, আমার আর কিছু চাই না। বিপুল চোখ বন্ধ করে এক মুহূর্ত কি যেন ভাবল, তারপর মুখে শুকনো হাসি এনে বলল, ঠিক আছে, আমি নবনীকে বিয়ে করতে রাজি। বনলতার চোখের কোণ চকচক করে ওঠে। তিনি আনন্দে যেন আত্মহারা। তার ছেলে বিপুল নবনীকে বিয়ে করতে রাজি হয়েছে। তার আর কোনো চাওয়া রইল না দুনিয়ায়। ছেলেটার দুঃখ এবার শেষ হলো। বনলতা উত্তেজনায় উঠে দাঁড়ালেন। পরপর 2বার বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি বিপুলকেও কিছু বলতে চাইলেন হয়তো, কিন্তু বিপুল শুনল না। দরজা খুলে বেরিয়ে গেল। পিছন থেকে বনলতা ডাকলেন, রাতের বেলা কোথায় যাস? নিশীথ তমসা ভেদ করে বিপুলের পুরুষালী কণ্ঠ ভেসে এলো, কাজ আছে। বনলতা ঠায় দাঁড়িয়ে রইলেন। ছেলে ফিরল না। একদিকে অভিমান জমা হৃদয়ে রক্তক্ষরণ, আরেকদিকে পাষাণের আড়ালে প্রেমিকের মরণ। হ্যাঁ, প্রেমিকেরই তো মরণ। বিপুলের মতো বেকার 2 পয়সার ছেলেদের কি আর বারবার প্রেমিক হওয়া সাজে? মনের ভুলে তারা একবার চেষ্টা করে হিম সাজার। পরিণতি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়। তাদের রূপাকে অন্য একজন গাড়ি সাজিয়ে গান বাজিয়ে নিয়ে যাচ্ছে। ফাঁকা মস্তিষ্কে পরিবারের বোঝা আর রক্তাক্ত হৃদয়ের হাহাকার নিয়েই তাদের বাকিটা জীবন বাঁচতে হয়। কীর্তিরা তো কখনো জানতেও পারে না সেই গল্পগুলোকেও ট্র্যাজেডি বলে। বিপুলের জীবনের খাতায় পাতায় পাতায় সেগুলো লেখা থাকে। ছেলেটার মনে অজ্ঞাত কারণে হঠাৎ করে প্রশ্ন জাগে, আচ্ছা, কীর্তি মেয়েটা এখন কেমন আছে? কীর্তির প্রচণ্ড জ্বর, গা পুড়ে যাচ্ছে, কেঁপে উঠছে শরীর। গতকাল বিপুলের সঙ্গে কথা বলে আসার পর থেকে কীর্তির কান্না কেউ থামাতে পারেনি। চোখের জলে বুক ভেসেছে, ভিজেছে বালিশ। ভোররাত থেকে ধুম জ্বর। শিউলি আশা ওষুধ খাইছে। তৃষা অনেক চেষ্টা করেও ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেনি। কীর্তি কোথাও যাবে না। টিনেজারদের এই এক জেদ, কিছু পরিকল্পনাহীন ঘটলে নিজের ক্ষতি করতে উঠে পড়ে লাগে। এক রাতেই মেয়ের চোখ দুটো কোটরের ভিতরে ঢুকে গেছে। চেহারা সৌন্দর্য ম্লান, ঠোঁটজোড়ার ওপরে ঔষধ নীলচে আভা, গলা বুক ঘাম ও স্রোতে ভিজে একাকার। দেখে যে কেউ বলবে যেন সে দীর্ঘদিন ধরে কোনো জটিল অসুখে ভুগছে। মেয়েটা পরীক্ষায় বসলো না আজ। ভয়ে আসা শিউলিদের বুকের পানি শুকিয়ে গেছে। তারা কেউই জানে না এরপর কি হবে। কীর্তি একদৃষ্টিতে তাকিয়ে আছে ছাদের দিকে। চোখের কার্নিশ পেয়ে অঝরে অশ্রু ঝরছে। একটু পরপর মেয়েটা ডুকরে উঠছে। ঠোঁট কামড়ে ধরে আর্তনাদ থামানোর চেষ্টা করছে সে। শিউলি আর তৃষা পাশে বসা, দুজনেই বিষণ্ণ। শিউলি ধ্যান ভেঙে বলল, বিপুলের মায়ের সঙ্গে তো কীর্তি আগেও দেখা করেছে। উনি নাকি খুব ভালো মনের মানুষ। কীর্তি যদি তাকে সরাসরি বলে যে সে বিপুলকে ভালোবাসে, তাহলে উনি হয়তো কিছু করবেন। তৃষা মনোযোগ দিয়ে পুরো কথাটা শুনল, তারপর কপালে ভাঁজ নিয়ে বলল, উনি যদি রাজি না হন? মায়েদের মন খুব নরম হয়, আমার বিশ্বাস উনি কঠিন প্রকৃতির হবেন না। আমরা বরং কীর্তিকে নিয়ে তার সঙ্গে দেখা করি। শিউলির প্রস্তাব খুব একটা খারাপ লাগলো না তৃষার কাছে। সব চেষ্টা যখন শেষ, এটাও করে দেখা যাক। আশা ঠিক করেছে এবার সে নিজে বিপুলের সঙ্গে কথা বলবে। সূর্য আর নবীনকে নিয়ে এসে বিপুলের সঙ্গে কথা বলার জন্যই গেছে। ছেলেটার এত দেমাক কিসের? কীর্তির মতো মেয়ে সে জীবনে পাবে? তবুও কত হম্বিতম্বি। পুরুষ জাতিটাই মনে হয় এমন। আশা খুব রেগেছিল তখন। রাগের মাথায় না আবার সব কিছু ঘেঁটে দিয়ে আসে। বিকেলের সময় ঝকঝকে পরিষ্কার একটি দিন। বিপুল মার্কেটের বাহিরে সিগারেট হাতে দাঁড়িয়েছে। কিছুক্ষণ আগেই নবনী এসেছিল। এই বিয়েতে সে কতটা খুশি সেটাই জানিয়ে গেছে। বিপুল কেন জানি খুব একটা গুরুত্ব দিতে পারল না। ছোটবেলা থেকেই ছেলেটা এমন, সবাইকে সমান গুরুত্ব দিতে পারে না। হাতের সিগারেট ঠোঁটের ফাঁকে ধরে জোরে একটা টান দেয় বিপুল। চোখ বন্ধ করে অনুভব করে জ্বলন্ত নিকোটিনের স্বাদ। বেসামাল ধূম্রজাল উড়ায় দেয় নীলাভ আকাশে। চোখ খুলতেই বিপুল বুঝতে পারে 3জন ছেলে মেয়ে তার দিকে এগিয়ে আসছে। মেয়েটাকে সে আগেও কয়েকবার সুপারমার্কেটে দেখেছে। কীর্তির ফ্রেন্ড হয়। ছেলে দুটো মনে হয় তার সাথেই পড়ে। নির্লিপ্ত বিপুল স্থির দাঁড়িয়ে থাকে। আশা সরাসরি ছেলের সামনে দাঁড়ায়। তার শরীরে উত্তেজনার আন্দোলন শুরু হয়েছে। রক্ত যেন সেকেন্ডে সেকেন্ডে ছলকে উঠছে। প্রচণ্ড রাগ দিয়ে চেঁচিয়ে উঠে আসা, এই যে মিস্টার, সমস্যা কি আপনার?
আমাদের বন্ধু কীর্তি, সে আপনাকে ভালোবাসে। আপনি তো অন্য কাউকে ভালোবাসেন না। তাহলে হোয়াট ইজ দ্য প্রবলেম? একটা সুযোগ কি দেওয়া যায় না? মেয়েটা দম নেয়। বিপুলকে কিছু বলার সুযোগ না দিয়ে হাত উঁচিয়ে আবারও স্বীয় ভঙ্গিতে বলে, ওয়েট ওয়েট, এখন কোনোভাবে এটা বলবেন না যে আপনি সন্ন্যাসী টাইপের লোক, বিয়ে শাদী করতে পারবেন না। কীর্তি খুব ভালো মেয়ে, বাইরে থেকে যতটা ভালো ভিতর থেকে আরও ভালো। কয়েকটা দিন সময় দিন ওকে। দেখুন, পৃথিবীতে সবাই টাকা পয়সা ছেলে চায়, আমিও চাই, কিন্তু ও চায় না। ওর চাওগুলো খুব স্বল্প। ও তার অল্প স্বল্প গল্প আপনাকে জায়গা দিয়েছে। দয়া করে ওর হৃদয়টা ভাঙবেন না। ও তার অল্প স্বল্প গল্পে আপনাকে জায়গা দিয়েছে, দয়া করে ওর হৃদয়টা ভাঙবেন না। আশা এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল। বিপুলের মাঝে রূপভেদ দেখা গেল না। আশা মনক্ষুণ্ণ হলো। এতগুলো কথা বলার পরও একটা ছেলে কিভাবে এতটা নিরুদ্বেগ থাকতে পারে? কীর্তি ঠিকই বলে, ফারহাদ বিপুল সবচেয়ে আলাদা। সূক্ষ্ম অবহেলায় অমোঘ প্রহার করতে জানে সে। নারীর হৃদয়কে ঘায়েল করার জন্য যথেষ্ট। আশা তাড়া দেয়, কিছু বলছেন না কেন? বিপুল মেয়ের দিকে তাকায়। আশার চোখে মুখে উত্তেজনা, হৃদয়ে দারুণ উদ্রেক। বিপুল গম্ভীর মুখে বলল, শুধু ভালোবাসলেই সংসার করা যায় না। সুখের সংসার করার জন্য সঠিক সঙ্গী নির্ধারণ করা জরুরি, এবং তাকেই ভালোবাসতে হয়। বিপুলের মতো ছেলেরা কোনো মেয়ের ভালোবাসা হতে পারে না। তারা শুধু অতিরঞ্জিত কল্পনা হয়েই থেকে যায়। কেন হতে পারে না? আশা এক ধাপ এগিয়ে এসে প্রশ্ন করে। বিপুল নজর ঘুরিয়ে নেয়, জবাব দেয় না। এবার সূর্য এগিয়ে আসে, নরম গলায় বলে, দেখুন ভাইয়া, আপনি আমাদের চেয়ে বয়সে বড়ই হবেন। আমাদের চেয়ে হয়তো আপনার অভিজ্ঞতা বেশি। একটা বার কি চিন্তা করা যায় না, যে মেয়েটা আপনার কাছে কিছুই চায় না, শুধু আপনাকেই চায়, আপনার সঙ্গে থাকতে চায়, আপনাকে নিজের করে পেতে চায়, তার জন্য একটু সহজ হওয়া উচিত। আপনার কি মনে হয় না? সূর্য বাংলা সাহিত্যের অনুরাগী, গুছিয়ে কথা বলতে পারে। নীরব একটু এগিয়ে এলো, মনে মনে ভাবল, হয়তো এবার কাজ হবে। কিন্তু হলো না। বিপুল দুর্ভোগ্য ভঙ্গিমায় বলল, নদীর দুই তীর কখনো এক হতে পারে না। আশার ধৈর্য ক্ষয় হচ্ছে। সূর্য চোখের ইশারায় তাকে চুপ থাকতে বলল। তারপর বিপুলের উদ্দেশ্যে বলল, কালকে সারাটা দিন মেয়েটা কেঁদেছে। আপনার সঙ্গে দেখা করে গিয়ে কাঁদতে কাঁদতে বেহুশ। ভোররাত্রি থেকে জ্বর, ওষুধ খাচ্ছে না, কারোর সঙ্গে কথা বলছে না। আজকে পরীক্ষাটাও দিল না। এর বেশি আর কিভাবে মেয়েটা বোঝাবে? আপনিই বরং বলে দিন। জানেন, ওর বাবা মায়ের উপর রাগ করে ও বাড়ি ছেড়েছে। মেয়েটা যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে তাহলে কিন্তু আপনি তার জন্য দায়ী হবেন। বিপুল প্রসঙ্গ এড়িয়ে বলল, ব্রেক টাইম প্রায় শেষের দিকে, এবার তোমরা ফিরে যাও। আর কীর্তিকে বলে দিও, এই বিপুল তার যন্ত্রণার কারণ হতে চায়নি, তার হৃদয় ভাঙতে চায়নি। সে আগুনের জিঞ্জিরে বাঁধা, তাকে যেন ক্ষমা করে দেয়। কথাটা বললেই যেন ছেলেটা এক প্রকার পালিয়ে গেল। সিগারেটের আধ খাওয়া অংশটা প্রচণ্ড রাগে ছুঁড়ে ফেলল দূরে। 3 জোড়া অসহায় চোখ চেয়ে রইল তার যাওয়ার দিকে। সন্ধ্যার লাল গগনে গুটিকতক কালো মেঘের বিচরণ। শহরের বুকে রাত জাগা প্রহরীর মতো দাঁড়িয়ে আছে ল্যাম্পপোস্টগুলো। সোডিয়াম আলোয় ভরিয়ে দিচ্ছে পথঘাট। পথচারীরা পায়ে ব্যস্ততা দেখিয়ে ছুটে যাচ্ছে। গাড়ির হর্ন, রিকশার ক্রিং ক্রিং বেল শোনা যাচ্ছে প্রতি মিনিটে মিনিটে। এমন সময় শিউলি আর তৃষা কীর্তিকে নিয়ে বিপুলের বাড়িতে হাজির। বস্তি এলাকা হলেও এই বাড়িটা অন্য বাড়িগুলো থেকে একটু দূরে। বাড়ির সামনে চকচকে গাড়ি দেখে আশ্চর্য হয় কীর্তি। উত্তপ্ত ললাটে এক গোছা ভাঁজ এনে কী যেন বিড়বিড় করল। শিউলি তাকে একপাশ থেকে ধরে রেখেছে। তৃষা আগে আগে দরজার কাছে গিয়ে দাঁড়ায়, শুকনো কাশি দিয়ে জিজ্ঞাসা করে, বাড়িতে কেউ আছেন? ভিতর থেকে মহিলা কণ্ঠস্বর ভেসে আসে, কে? কীর্তি আর শিউলি দরজার কাছে আসতেই ভেতর থেকে বনলতা এগিয়ে আসেন। কীর্তিকে দেখা মাত্রই চোখ মুখ চিকচিক করে ওঠে। অদ্ভুত আনন্দ যেন তার চেহারায়। ভদ্রমহিলা সাদরে এগিয়ে আসেন, হাসি মুখে বলেন, কীর্তি, তুমি এখন? খুব ভালো হয়েছে মা, তাড়াতাড়ি ভিতরে এসো, খুব ভালো সময় এসেছ। এরা কি তোমার বন্ধু? মেয়ে মৃদু স্বরে জবাব দেয়, জি আন্টি। কীর্তি, শিউলি আর তৃষা ভেতরে ঢুকলো। খাটের উপর একটা সুন্দরী মেয়ে বসা, পরনে উজ্জ্বল দামি শাড়ি, গলায় মুক্তোর মালা, হাতে চুড়ি, রাঙানো ঠোঁট, কোপা করে বাঁধা চুল। ফর্সা চেহারার মেয়েটি তাদের দিকে তাকিয়ে মুচকি হাসল। কীর্তি উষ্ণ ঠোঁটে হাসার চেষ্টা করলো। বিথি কীর্তিকে দেখে দৌড়ে কীর্তির কাছে গেল, মিষ্টি গলায় অভিযোগ করল, আপু আপু, তুমি তো শুক্রবারে আসতে চেয়েছিলে, তারপর আর আসোনি কেন? আমি সারাদিন অপেক্ষা করেছিলাম। মেয়ে বিথি রানীর গাল দুটো টিপে দিয়ে বলল,
খুব ভুল করে ফেলেছি আমি, আর ভুল করব না, ঠিক আছে? বিথি সন্দিহান গলায় বলে, তোমার গলা এমন শোনাচ্ছে কেন? তুমি কি অসুস্থ? একবার আমার জ্বর হয়েছিল, তখন আমার গলাও এই রকম হয়েছিল। কীর্তি মুচকি হেসে বলল, না না, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। বনলতা এগিয়ে এলেন, কীর্তিদের বসতে বললেন, তারপর নিজে থেকেই বলতে লাগলেন, এই মেয়েটার নাম নবনী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, রূপে গুণে সব দিকে এসে লক্ষ্মী। বিপুলের সঙ্গে নবনীর বিয়ে ঠিক করেছি। শেষ কথাটা যেন বিষাক্ত ধারালো খঞ্জরের মতো কীর্তির হৃৎপিণ্ডে গেঁথে গেল। ভীষণ শব্দে কেঁপে উঠল পুরো দুনিয়া। মেয়েটা কি ঠিক শুনল, নাকি জ্বরের ঘোরে ভুল শুনেছে? কীর্তি চিন্তা করে, ভুলই হবে। জ্বর হলে তো মানুষ কত কিছু অবাস্তব চিত্র দেখে। অবাস্তব কথা শুনে তবুও যেন একটা আতঙ্কের ধাওয়া অনুভব করলো। কাঁপা কাঁপা গলায় তাই আবারও শোধালো, কি যেন বললেন আন্টি? শিউলি আর তৃষা একে অপরের দিকে তাকায়। তাদের হাত পা ঠান্ডা হতে শুরু করেছে। চোখে ভাষা নেই, একেবারে বিজন স্তব্ধ মরুভূমির মতো খা খা করছে চাহনি। বনলতা স্বাভাবিক গলায় বলতে লাগলেন, অনেক দিনের ইচ্ছা ছিল নবনীর সঙ্গে বিপুলের বিয়েটা দিব। তাছাড়া নবনী বিপুলকে পছন্দ করে, কিন্তু বিপুলই রাজি হচ্ছিল না। গতকাল রাতে সে রাজি হয়েছে। এই তো সামনের শুক্রবার কাবিন করা হবে। কীর্তি যেন মানতে পারল না, তার বুকের ভেতরে কেউ হাত ঢুকিয়ে দিয়েছে। মেয়েটা স্পষ্ট বুঝতে পারছে কেউ তার কলিজাটা দুমড়ে মুচড়ে ছিঁড়ে বের করতে চাইছে। সে জোরে জোরে চোখের পাতা ফেলল। শিউলি তৃষার দিকে তাকালো একবার। বনলতা এখনও খেয়াল করেননি। নবনী কীর্তির হাঁসফাঁস দেখে ভরকে যায়। কিছু জিজ্ঞেস করার আগেই মেয়েটা উঠে দাঁড়ায়। কাউকে কিছু না বলেই আকস্মিক দৌড় দেয় বাহিরে। শিউলি তৃষা পেছন থেকে ডাকতে ডাকতে ছুটল। হতভম্ব হয়ে তাকিয়ে রইল নবনী। কীর্তি হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছতে মুছতে দৌড়াচ্ছে। চোখের পানি কিছুতেই থামছে না। এত কষ্ট কেন তার জীবনে? কেন কেউ তাকে ভালোবাসতে চায় না? কেন ভালোবাসার সবাই তাকে ছেড়ে চলে যায়? মেয়েটা দৌড়াতে দৌড়াতে কেঁদে উঠল। চিৎকার করে কাঁদতে লাগলো সে। বুকের ভেতর হাহাকার শুরু হয়েছে। ইচ্ছে করছে মরে যেতে। এই পৃথিবীটা এমন কেন? চোখ ঝাপসা, তবু কীর্তির পা থামে না। সামনে একটা ফাঁকা জায়গা। ক্লান্ত মেয়েটা আছড়ে পড়ে মাটিতে। নুড়ি পাথরের সঙ্গে লেগে ছিঁড়ে যায় হাতের চামড়া। ওড়নার প্রান্ত লুটোপুটি খায় ধুলোয়। তীব্র আর্তনাদে চেঁচিয়ে ওঠে কীর্তি, কার কাছে যাব আমি? কেন কেউ আমাকে ভালোবাসে না? ও আল্লাহ, বাঁচতে চাই না আমি। আমাকে নিয়ে যাও, নিয়ে যাও আমাকে। দম আটকে আসে কীর্তির। ঝাপসা নয়ন, ধুলোয় সর্বাঙ্গ মাখামাখি। বুকের বা পাশে যেন বিষাক্ত তীরের ফলাটা বিষ চড়াচ্ছে। শান্তি নেই কোথাও, সবখানে শুধু আহাজারি, শূন্যতা। মেয়েটা গলার ছড়ি চালানোর মতো ছটফট করছে। যন্ত্রণার আগুনে ঝলসে যাচ্ছে। শিউলি আর তৃষা দৌড়ে আসে, টেনে তুলে মেয়েকে। কীর্তির পাগলামি তখন চূড়ান্ত পর্যায়ে। ওদের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য বিক্ষিপ্ত জন্তুর মতো হিংস্র হয়ে উঠেছে। হাতের চুড়ি জোড়া ভেঙে রক্তাক্ত হলো হাত। বিপুল নামক কাটার আঘাতে ছিন্ন ভিন্ন হলো হৃদয়। সন্ধ্যার ক্ষীণ আলোটুকু মুছে ধূসর রাত্রি নেমেছে। দূরে কোথাও যেন বিরহের সুরে গান গাইছে বসুধা কন্যা। রাতের আধারে আচ্ছন্ন নগরী। রাস্তার কুকুরগুলো নিজেরই দেহে মুখ গুজে ঘুমিয়েছে। মাটি এখনো ভেজা, পুরোপুরি শুকায়নি। মেন রোড পেরিয়ে ওদিকে একটা ফাঁকা জায়গা। বছরখানেক আগেও মৃতপ্রায় একটি নদীর অবস্থান ছিল, কিন্তু এখন আর নেই। বালু ঢেলে ভরাট করা হচ্ছে। হয়তো আগামী 2-4 বছরের মধ্যে কনক্রিটের দালান ওঠানো হবে। বিপুল বিস্তীর্ণ স্থানে বালির উপর বসা। সামনের মৃতপ্রায় নদীর খানিকটা দেখা যাচ্ছে। পিনপতন নিস্তব্ধতার আলিঙ্গনে আবদ্ধ ছেলেটার কান্না পাচ্ছে খুব। পাঁজরের ভিতরে যেন ক্ষুধার্ত শকুন ঠোকর মারছে। তীব্র যন্ত্রণায় কাতরাতে ইচ্ছে করছে। বছরখানেক আগেও একবার বিপুলের খুব কান্না পেয়েছিল। তখন অবশ্য ছেলেটা নিজেকে সামলাতে পারেনি। গ্যারেজের মেঝেতে হাত পা ছড়িয়ে কেঁদেছে। যে ছেলেটা বাবার লাশ কাঁধে নেওয়ার পরেও পাষাণের মতো শক্ত ছিল, সেই ছেলেটাকেই নিয়তি কত সহজেই ভেঙে গুঁড়িয়ে দিতে পারে। স্থায়ী চাকরি নেই, মায়ের চিকিৎসার খরচ, রুম ভাড়া, চাচাদের বিশ্বাসঘাতকতা, বোন বড় হচ্ছে আর চোখের সামনে প্রিয়তমার। নিকোটিনের আঁচে অবশেষে ছেলেটার হৃদয় ঝলসে গেল। নারকেলের শক্ত আবরণের মতো দৃঢ় হলো চোখের পাতা। নদীর ঢালু অঞ্চলের দিকে ঘন ঝোপঝাড়। একটু পরপর জোনাকি পোকারা উকি দিচ্ছে। ঝিঝি পোকার ডাক থেমেছে খানিকক্ষণ হলো। রাতের কয়টা বাজলো জানা নেই বিপুলের। ঠিক করেছে আজ বাড়ি ফিরবে না। নবনী মেয়েটা হয়তো তার জন্য অপেক্ষা করে করে ফিরে গেছে।
মাঝে মধ্যে ছেলের মনে প্রশ্ন জাগে, পুরুষ হয়ে জন্ম নেওয়ার কারণেই কি জীবন এতটা কঠিন? মাথা উঁচু করে বাঁচার লড়াইয়ে যেখানে পুরো জীবন পিষে যাচ্ছে, সেখানেই বিপুলকে নত হতে হলো। নবনীর বাবা ঢাকা শহরের বিশিষ্ট ব্যবসায়ী। মেয়ের আবদার পূরণ করতেই হয়তো বিপুলকে চাকরি দিতে রাজি হয়েছেন, নতুবা এই দেশে বিপুলের কপালে চাকরি নেই। পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের ফাঁকে ধরল বিপুল। আগুন ধরিয়ে দুহাত ছড়িয়ে দিল পিছনে। হাতের ব্যান্ডেজটা নেই, একটু আগেই টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। ক্ষতস্থান এখনও বেশ গাঢ়। পা দুটো সামনের দিকে ছেড়ে মনের সুখে বেসামাল ধোঁয়া উড়াতে লাগলো বিপুল। যেন এতেই শান্তি, এতেই স্বস্তি। দূর থেকে নিশাচর বিহঙ্গের ডাক ভেসে আসে। ঘন আধারের কালিরা লিখে ছন্নছাড়া বিপুলের জীবনী। শিউলি আর তৃষা কীর্তিকে সামলাতে না পেরে নবনীকে ফোন করে। নীরব, সূর্য আর আশাকে নিয়ে উপস্থিত হয় কীর্তির কাছে। মেয়েটা কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে যেন। নীরব সূর্য ধরে হল পর্যন্ত পৌঁছে দেয় তাকে। দারোয়ানের নজর ফাঁকি দিয়ে তৃষা আর আশা মেয়েকে রুমে নিয়ে আসে। জোর করে পোশাক চেঞ্জ করিয়ে দেয়। চুল আশ্রে দিতে দিতে বোঝাতে থাকে যে বিপুল নিশ্চয়ই তার ভালোবাসা স্বীকার করবে। সূর্যের কথা শুনে বিপুল সময় চেয়েছে, কিন্তু কীর্তি বুঝতে নারাজ। ওদিকে কীর্তির বাড়ি থেকে তার ভাই ফোন দিয়েছিল। আশা কথা বলে এ যাত্রায় বাঁচিয়ে দিয়েছে, কিন্তু এরপর কি হবে? মেয়েটা আজ পরীক্ষা দেয়নি। কিছু দিনের মধ্যেই খবরটা বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। গার্ডিয়ান কল করা হবে, তখন হয়তো কীর্তির বাবা বা ভাই আসবে। তার আগে যে করেই হোক সব কিছু ঠিক করতে হবে। ওনারা এসব জেনে গেলে সর্বনাশ হয়ে যাবে। রাতে কীর্তি খাওয়া দাওয়া করলো না, কাঁদতে কাঁদতে নিস্তেজ ভঙ্গিতে শুয়ে রইল। হাতের ক্ষতগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। রুমের লাইট অফ হয়। কালকেও একটা পরীক্ষা রয়েছে। আশা, তৃষা বা শিউলি কেউই ভালো প্রিপারেশন নিতে পারেনি। সবাই ঘুমানোর চেষ্টা করছে। দু চোখ মেলে তাকিয়ে আছে শুধু কীর্তি। নিকষ আধারেও তার চোখ দুটো ছলছল করছে। একটু পরপর ঠোঁট উল্টে আসছে কান্নায়। বুকের পাটা ভারী হচ্ছে অঘোষিত অভিমানের আর্তনাদে। নিঃশ্বাস যেন ভেতরে কোথাও আটকে গেছে। তীব্র হৃদব্যথায় কাতর সে। ডানাকাটা পাখির মতো ছটফট করছে বিছানায়। ঘড়ির কাঁটা টিকটিক শব্দে ছুটে যাচ্ছে। শেষ রাতের দিকে সহসা মেয়েটা উঠে বসে। পুরো রুম জুড়ে বিশ্রী আধার। নিজের হাতও দেখতে পাচ্ছে না কীর্তি। আবার যেন সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছে। খাটের পাশে জানালা হালকা একটু খুলে দেয় সে। তাৎক্ষণিক অর্ধচন্দ্রের রূপালী আলো এসে ঠিকরে পড়ল কীর্তির মুখে। কীর্তি খুব বেশি ফর্সা নয়, উজ্জ্বল শ্যামলা গায়ের রং। টানা টানা চোখ দুটোই যেন মেয়েটার সকল সৌন্দর্য ধারণ করেছে। ঠোঁটের বাম পাশের তিলটা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে পারে। গাঢ় কালো চোখের মণি, ঘন আক্ষি পল্লব এবং কোমর পর্যন্ত চুল। চাঁদের রূপালী আলোয় মায়াবতী দেখাচ্ছে মেয়েটাকে। নিষ্প্রভ চাহনি নিয়ে মেয়েটা কয়েক পলক তাকিয়ে রইল আকাশের দিকে। সহসা সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। খাটের উপর থেকে নেমে যান্ত্রিক মানবের মতো খাটের নিচে কি যেন খুঁজতে লাগলো। নিস্তব্ধ ঘরে টুকটাক আওয়াজ হলেও কারো ঘুম ভাঙল না। মেয়েটা খাটের নিচে লাগেজ থেকে ছোট্ট একটা শিশি বের করে। আবছা আধারি ঘরে জলজল করলো বিষের শিশিটা। কীর্তি দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে, মাথাটা জানালার দিকে হেলানো। আকস্মিক আবারও কানের ভিতর বেজে উঠল, বিপুলের সঙ্গে নবনীর বিয়ে ঠিক করেছি। মেয়েটা চোখের পাতা বুঝতেই গাল বেয়ে অশ্রু গড়ালো। কেউ যেন হৃৎপিণ্ড খামছে ধরেছে তার। প্রাণহীন চোখ ও আহত গলায় উচ্চারণ করল সে, ফারহাদ বিপুল, আপনাকে আমি কতটা যত্নে লালন করেছি আপনি কখনো বোঝার চেষ্টা করলেন না। জানেন, আমার না খুব কষ্ট হচ্ছে। আপনারও কি কষ্ট হচ্ছে? কেন সেদিন আমাদের দেখা হয়েছিল? আপনি আমার একান্ত সেই একজন যার সঙ্গে জীবনটা পাড়ি দিতে চাইলাম, অথচ আজ আমি একা পাড়ি দিতে যাচ্ছি। অনেক দূরে চলে যাব, তবুও আর আপনার সামনে দাঁড়াবো না। কীর্তির মনে পড়ে সেই দিনগুলোর কথা। বিপুল রাস্তার পাশে দাঁড়িয়ে একমনে সিগারেট ফুঁকছে। কীর্তি সময় মতো ঠিক হাজির। মুখে হাসি নিয়ে প্রথমেই জিজ্ঞেস করেছে, কেমন আছেন? বিপুলের নির্লিপ্ততা মেশানো চমৎকার জবাবে অভিভূত হয়েছে অষ্টাদশী কিশোরী। ছেলেটা যেন জ্বলন্ত নেশা, একটা ছোঁয়া লাগলেই আসক্তি চেপে ধরে। নিঃশব্দে গ্রাস করে নেয় মস্তিষ্কের প্রতিটি কোষ। একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে থেকেছে কীর্তি। অথচ ছেলেটার চাহনি কত স্বচ্ছ, আবার সেই স্বচ্ছ নয়নেই ঘাপটি মেরেছিল শতাব্দীর শূন্যতা। ছেলেটাকে ঘিরে যেন বিস্ময়ের শেষ নেই। ক্ষণে ক্ষণে কীর্তির চাহনি বদলেছে।
কখনো মুগ্ধতা, কখনো শূন্যতা, আবার কখনো ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকেছে। পৃথিবীতে সব মেয়েরা আভিজাত্য সম্পত্তি দিয়ে বিচার করে না। কীর্তির মতো অভিযোগে বাচ্চা অষ্টাদশীরা দায়িত্বশীল বিপুলদের কাছে হাত পাতে, একটু ভালোবাসার ভিক্ষা চায়, কিন্তু বিপুলরা বুঝতে পারে না, ফিরিয়ে দেয় তাদের। তারপর মেয়েটা আনমনে হেসে উঠল। রাত্রি আধারে অদ্ভুত শোনালো সেই হাসি। আচমকা বুক ফিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কীর্তির। কাপা স্বরে আফসোস করল, প্রিয়তম হলেন না, তবে বাজে স্বভাবেই সই। লাল শাড়িতে না হই, সাদা কাফনেই রই। মেয়ের দু চোখ ভেঙে অশ্রু নামল। এত কান্না হাহাকার অসহ্য হয়ে উঠল। কীর্তি নিষ্পলক কয়েক সেকেন্ড শিশুটির দিকে তাকিয়ে থেকে ঢকঢক করে গিলে ফেলল সম্পূর্ণ বিষাক্ত তরল। চোখে মুখে ফুটল আক্ষেপ, ঠোঁটের কোণে চিকন তাচ্ছিলের হাসি, কানের কাছে মহাকালীন টিকটিক আওয়াজ যেন হুঙ্কার দিচ্ছে। মেয়েটা ঘামতে লাগলো, কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছে। নিঃশ্বাসের গতিবেগ বৃদ্ধি পায়। টেনে টেনে নিঃশ্বাস নেওয়ার দমকে বুকের উঠানামা বোঝা যাচ্ছে। খুব শীঘ্রই গলা শুকিয়ে এলো। গলা থেকে নাভি পর্যন্ত বিষের প্রভাবে জ্বলে উঠল কীর্তির। চোখ মুখ খিচে এলো মুহূর্তে। মেয়েটা স্থির বসে থাকতে পারল না আর, লুটিয়ে পড়ল একপাশে। থরথর করে কাঁপতে লাগলো শরীর, যেন যন্ত্রণার খাঁচায় বন্দি থাকা পাখিটা বেরিয়ে যাচ্ছে। হাত থেকে মেঝেতে বিষের শিশিটা গড়িয়ে পড়ে শব্দ হলো। মুখ দিয়ে অদ্ভুত আর্তনাদ বেরিয়ে আসে। অনেক কষ্টে মেয়েটা সর্বশেষ উচ্চারণ করে, ভালোবাসি, খুব খুব। এত এত যন্ত্রণার মুক্তি যেন আজ। চোখের কোণে এক বিন্দু অশ্রু জমা হয়েছে। নাকের উপর দিয়ে গাল বেয়ে গড়িয়ে পড়ল সেই উষ্ণ অশ্রুকণা। কীর্তির নিস্তেজ দেহটা প্রচণ্ড জোরে একটা ঝাঁকুনি দিয়ে নিথর হলো। প্রতিটি মানুষের সৃষ্টিকর্তা একজনই। মৃত্যুর পর সবাই নিশ্চিত তার কাছেই ফিরে যাবে। তবুও এই ক্ষীণ সময়ের জন্য মানুষে মানুষে কত বিভেদ, কত বৈষম্য, দূরত্ব, কত নৃশংসতা, কত আক্রোশ। একদিকে ধনীলোভী মানুষের ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি টাকার স্তূপ জমা হয়ে আছে ইট পাথরের সুরক্ষিত ঘরে। আরেকদিকে দৈন্যতার হাহাকার, ক্ষুধার জ্বালায় অস্থির হীনদরিদ্র। খেতে খেতে পেট ফুলে বেরিয়ে এসেছে কারো, কারো বা আবার না খেয়ে থাকতে থাকতে পেটের চামড়া ঢুকে গেছে পাঁজরের ভেতর। বড়ই অদ্ভুত এক পৃথিবী। টকটকে লাল চোখে বিপুল আকাশের দিকে তাকিয়ে আছে। চারপাশ সিগারেটের অবশিষ্ট অংশগুলো পড়ে আছে। সহসা ছেলের ফোনটা বেজে উঠল। অপরিচিত নম্বর। রিসিভ করে কানে গুজে, কথা বলে না। 1 মিনিট পর শরীরের ধুলো ছাড়তে ছাড়তে উঠে দাঁড়ায় বিপুল। দূরের মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসছে। আকাশ নীলাভ বর্ণ ধারণ করেছে। বিপুল আলগোছে কয়েক ধাপ এগিয়ে বলতে লাগলো, শেষ বিকেলের মেয়ে, সর্বনাশ কেন ডাকো আমার পানি চেয়ে? আনমনে হেসে উঠল, তারপর বলল, প্রমাণ করে দিলে বৃষ্টিবালা, নদীর 2 তীরও এক হয়, কিন্তু তুমি বুঝলে না। 2 তীরকে এক করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে নদী। তারপর ছেলেটা আকাশের দিকে তাকায়, দুহাত ছড়িয়ে নিঃশ্বাস নেয়। ভোরের মৃদু আলোয় গন্তব্যের দিকে হাঁটা ধরল বেখেয়ালি উদ্দেশ্যহীন বিপুল। মেঝেতে কিছু পড়ে ভাঙার আওয়াজে ঘুম পাতলা হয় শিউলির। তখনও কিছু বুঝতে পারে না। বিরক্তিতে গো গো শব্দ করে আবারও চোখ বুজতেই মস্তিষ্ক সতর্ক হয়। চট করে উঠে বসে সে। কীর্তির বেডের পাশেই জানালা। জানালার একটা পাল্লা খোলা। অদ্ভুত ভঙ্গিতে শুয়ে আছে কীর্তি। মুহূর্তে শিউলির গা শুকিয়ে যায়। ভয়ে আতঙ্কে নীল হয়ে আসে মুখ। হাতড়ে পাত্রে লাইটের সুইচ অন করতে আঁতকে ওঠে শিউলি। খাটের উপর নিথর কীর্তি, চোখ দুটো বন্ধ, এক হাত নিচে ঝুলছে। মুখ দিয়ে গুড়িয়ে এসেছে রক্ত ফেনার স্রোত। শিউলির মৃদু আর্তনাদে ঘুম ছুটে যায় আশার। তৃষা উঠে বসে। বান্ধবীর অবস্থা দেখে মেরুদণ্ড শক্ত হয়ে যায় সবার। শিরশির করে ওঠে শরীর। শিউলি কাছে গিয়ে নাকে হাত দেয়। এখনও নিঃশ্বাস পড়ছে। হাতের শিরা চেক করে। অনেকক্ষণ পরপর পালস পাওয়া যাচ্ছে। আশা নীরবকে ফোন করে। নীরব সূর্যকে নিয়ে সঙ্গে সঙ্গে চলে আসে। গেটে দারোয়ান ঘুমাচ্ছিল। দেয়াল টপকে দুজনে ভেতরে আসে। দেখে কীর্তির অবস্থা আশঙ্কাজনক। এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। এরিয়ার পেছনের দিকে একটা ছোট্ট দরজা আছে। নীরব সেই দরজার তালা ভেঙে কীর্তিকে বের করে। ঝড়ের গতিতে নিয়ে যাওয়া হয় হাসপাতাল। অপারেশনের ঘণ্টাখানেক পর জ্ঞান ফিরে কীর্তির। চারিদিকে তখন আবছা আলো ফুটতে শুরু করেছে। আশা বিপুলকে ফোন করে খবরটা জানায়। তারপর হোস্টেলের উদ্দেশ্যে রওনা হয়। গিয়ে পেছনের দরজাটা আবার ভেতর থেকে লাগিয়ে দিতে হবে। তৃষা আর শিউলি থেকে যায়। সূর্য আশার সঙ্গে গেছে।
নীরব বিপুলের আসার জন্য অপেক্ষা করছে। প্রায় 40 মিনিট পর হাসপাতালের করিডোরে বিপুলের পা পড়ল। নির্ঘুম অক্ষিদ্বয়ে ক্লান্তির বিন্দুমাত্র ছাপ নেই। ঈষৎ রক্তিম বর্ণের চোখ, শুকনো মুখ, অগোছালো পোশাক আর এলোমেলো পা ফেলে এগিয়ে আসে বিপুল। কাছে আসতেই শিউলি চড়াও হয় তার উপর। এই যে, কেন এসেছেন? দেখতে চান মেয়েটা মরল কি না? সমস্যা কি আপনার? জানেন, এই ঘটনাটা যদি কীর্তির বাবা জানতে পারে তাহলে কি হবে? কেন এসেছেন? যান গিয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করুন। উত্তেজনার রাগে মেয়েটা কেঁদে ফেলল। তৃষা তাকে শান্ত করে। নীরব কিছুটা দূরে দাঁড়িয়েছিল। সে একটু ইতস্তত বোধ করে এগিয়ে আসে। বিপুলকে উদ্দেশ্য করে বলে, কীর্তি কালকে পরীক্ষা দেয়নি, আজকেও দিতে পারবে না। হয়তো খুব বড় একটা ঝামেলা হবে। বিপুল আশ্বস্ত করার ভঙ্গিতে বলল, আমি দেখছি, তোমরা ফিরে যাও, ভোর হয়ে এসেছে। নীরব তৃষা আর শিউলিকে নিয়ে ফিরে এলো। এদিকে এখনও কোনো ঝামেলা হয়নি। হাসপাতালের বেডের উপর শুয়ে আছে কীর্তি। বুক পর্যন্ত চাদর, হাতে স্যালাইনের পাইপ। নিদ্রাহীন আঁখির নিচে গাঢ় কালো দাগ। মেয়েটার টানা টানা চোখের সৌন্দর্য কোথায় যেন হারিয়ে গেছে। কাঁদতে কাঁদতে ক্লান্ত চোখ দুটো যখন বুজে আসবে, তখনই কেবিনের দরজা খুলে গেল। মেয়েটা সেদিকে তাকাতেই কাঙ্ক্ষিত ব্যক্তির উপস্থিতি হৃদয়ের খুশির জোয়ার এনে দেয়। কিন্তু আজ অভিমানের পাল্লা ভারী। বুকের ব্যথাটা কোথায় থেকে যেন ছুটে এসে জেঁকে ধরল। চোখের পাতা ভিজে আসে। মেয়েটা ঠোঁট উল্টে কেঁদে ফেলল। অভিমান খুব মিশ্রিত গলায় বলল, আপনি এসেছেন? কেন এসেছেন? বিপুল সরল চোখে তাকায়। নির্জরিত কণ্ঠে বলে, ফেরার সকল পথ বন্ধ মেয়ে, আমাকে যে আসতেই হতো। কীর্তির অভিমান তবুও টলল না। মুখ ফিরিয়ে নিল মেয়েটা। বিপুল ঠায় দাঁড়িয়ে অদ্ভুত মোহকণ্ঠে বলল, তোমার চোখে অশ্রুর বর্ষণ আর অধিকারের আন্দোলন দেখলাম এতদিন। এবার কি তবে অভিমানের পালা? অভিমানী হৃদয় হরণীর অভিমান ভাঙার কৌশল যেন ছেলেটার নখদর্পণে। কথার বাণী অষ্টাদশীর কোমল বক্ষ ঝাঁঝরা। কীর্তি ঘাড় ঘোরায়। কয়েক মুহূর্ত ফেলফেল করে তাকিয়ে থাকলো সামনে দাঁড়ানো পুরুষটির দিকে। পরনে সেলসম্যানের ম্লান ইউনিফর্ম, ময়লা শার্টের হাতটা এলোমেলোভাবে চড়ানো, শুকনো মুখে দাড়ি গোঁফ গাঢ় হয়েছে। তার ফাঁকে যেন উকি দিচ্ছে জ্বলন্ত নিকোটিনের ঝাঁঝালো ঠোঁটজোড়া। চোখের উদাসীন দৃষ্টি যেন শত শতাব্দীর শূন্যতা। এই তো বিপুল। বিপুল তার কাছে এসেছে। ভাবতেই অভিমানের পাহাড়ে ধস নামে। আত্মহত্যা করে যদি বিপুলকে পাওয়া যায় তাহলে ক্ষতি কি? কীর্তি 10 বার সুইসাইড করতে রাজি। ছেলেটা ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করল, কিছু বলছো না কেন বৃষ্টিবালা? বৃষ্টিবালা নামের সম্বোধনই যেন কীর্তির সব রাগ পানি করে ফেলল। তবুও নির্বিঘ্নে অশ্রু গড়ালো দু চোখ বেয়ে। মেয়েটা কাঁপা কাঁপা গলায় বলল, এসেছেন যখন থেকে যান না প্লিজ। বিশ্বাস করুন, আমি মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে আসতে পারি শুধুমাত্র আপনার সঙ্গে সংসার করার লোভে। মেয়েটার কণ্ঠে হাহাকার, কিন্তু বিপুলের হৃদয় কি ছুঁতে পারল সেই হাহাকার? নিশ্চয় বিপুল 1 মিনিট চিন্তা করল, জবাব দিল না। কীর্তি চাতক পাখির মতো চেয়ে আছে। আহত গলায় বলল, কি ভাবছেন? আমি আপনাকে কখনোই ছাড়ব না। দেখলেন না, আপনি আমার থেকে দূরে গেছিলেন বলে আমি হাসপাতালের বেডে। আপনাকে ছাড়া নিঃশ্বাস নিতে কষ্ট হয়। খুব কষ্টেই কথাগুলো বলল কীর্তি। বিপুল চিন্তা ভেঙে অচঞ্চল গলায় বলল, ভাবছি তুমি তো সাহিত্য পছন্দ করো তাই না? এই জীবনটা তোমার সঙ্গে কবিতা কবিতা খেলে কাটিয়ে দিলে মন্দ হয় না, কি বলো? বিপুল ভ্রু নাচিয়ে মুচকে হাসে। কীর্তি অবিশ্বাস্য চোখে বলে, আপনি সত্যি বলছেন? আপনি না, তুমি। আমি তোমার একজন তুমি হতে এসেছি বৃষ্টিবালা, নিবে না আমায়? মেয়েটা বাচ্চাদের মতো ডুকরে কেঁদে ওঠে। হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছছে। চোখের সামনে ভাসে স্মৃতিগুলো। গত রাতের যন্ত্রণা যেন অশ্রুর সঙ্গেই বিসর্জন দিচ্ছে কীর্তি। বিপুল উষ্ণ গলায় বলে, বাচ্চাদের মতো কাঁদলে হবে? পরক্ষণেই সরু চোখে প্রশ্ন করল, তুমি কি আবার আমার সঙ্গে বাচ্চাদের মতো সংসার সংসার খেলতে চাও নাকি? কীর্তি কান্নার মাঝে হেসে উঠল। 19 বছরই মেয়ের হাসিখানা মুগ্ধ চোখে দেখল বিপুল, অথচ তার জন্যই এতক্ষণ মেয়েটার হৃদয় পুড়ছিল। বিপুল আরও ঘণ্টাখানেক মেয়েটার কাছেই থাকলো। 6টা বাজার কিছুক্ষণ আগে বিদায় নিয়ে বাড়ি ফিরল। পুরো শরীরে ধুলাবালি। গোসল করে সুপারমার্কেটে যেতে হবে। হাসপাতালের সকল ফর্মালিটিস নীরব আর সূর্য পূরণ করেছে। বিলও তারাই পে করেছে। এখন পরীক্ষা না দেওয়ার ব্যাপারটা বিপুল সামাল দেওয়ার চেষ্টা করবে। প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে হবে, কিন্তু তার আগে নবনীর একটা ব্যবস্থা করা জরুরি।
শুক্রবার আসতে আর মাত্র 3 দিন। বিপুল ঠিক করলো আজকের দিনটা যাক, রাতে বাড়ি ফিরে মায়ের সঙ্গে কথা বলবে। শহরে পাখির ডাক খুব একটা শোনা যায় না, তবুও আজ বিপুল পাখির কিচিরমিচির শুনতে পেল। হাসপাতালের বাহিরে কিছুটা দূরেই একটা পুরনো বটগাছ, তাতে হাজার হাজার পাখির বাস। ভোরের নরম আলো ও তাদের মিষ্টি ডাকে মুখরিত প্রকৃতির কোল। কীর্তিকে আজকে বিকেলের দিকে ছাড়া হবে। 2 দিন বসে থেকে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে সে। বিপুল ধীর পায়ে হাঁটতে লাগলো। ফুরফুরে বাতাসে উড়তে লাগলো তার অগোছালো চুল, উড়তে লাগলো শার্টের নিচের অংশ। হঠাৎ একটা অন্যরকম প্রশান্তি অনুভব করলো সে। ঠিক তখনই চেহারায় শক্ত একটা ভাব স্পষ্ট হলো। পৃথিবীর সবচেয়ে কঠিন নিয়মগুলো বিপুলের জানা, এই জন্যই সব সময় সব কিছু থেকে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করে সে। কিন্তু আজ সে কীর্তিকে স্বীকার করেছে। এর ফলাফল তাহলে কি হবে? মেয়েটার দুচোখ যে রঙিন ফিতায় বাঁধা, তার কাছে চারপাশে সব কিছু রংধনুর 7 রঙে রাঙানো। কিন্তু বিপুল তো অন্য কিছু দেখতে পাচ্ছে। এটাই যেন নতুন আরেক ধ্বংসের পূর্বাভাস। এটুকুই ছিল কান্নাচাপা চৈত্র উপন্যাসের পর্ব 8, 9, 10, 11 এবং 12। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।